প্রিয় দর্শক, জাগো-নিউজের বিশেষ আয়োজনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ মহান 21শে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি আমরা জানাচ্ছি গভীর শ্রদ্ধা। আজকের অনুষ্ঠানে আমরা মহান ভাষা দিবস নিয়ে কথা বলবো। এজন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট লেখক, কবি, ঔপন্যাসিক মাহফুজা অনন্যা। মাহফুজা অনন্যা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। জাগো নিউজ টিমের সদস্য সবাইকেই আমি আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা জানাচ্ছি। শুভ দুপুর। হ্যাঁ, আপনাকে শুভ দুপুর। আমরা আসলে মহান 21শে ফেব্রুয়ারিতে আজকে কথা বলছি। আপনি জানেন যে 21শে ফেব্রুয়ারি আমাদের একটি ধারাবাহিক আন্দোলনের ফল, এবং এই দিনে বাঙালি তার মায়ের ভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করে হচ্ছে এক সাগর রক্তের বিনিময়ে। সালাম, বরকত, রফিক, জব্বার, তাদের রক্তের বিনিময়ে আমরা নিজের ভাষায় কথা বলার অধিকার পেয়েছি। আজকে আমরা সেই মহান দিনটি স্মরণ করছি। এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। জি, এটি অবশ্যই আমাদের খুব গর্বের একটি বিষয় যে ভাষায় এখন আমি আপনার সাথে কথা বলছি, কিংবা আমরা বাঙালি জাতি সবসময় কথা বলছি, মনের ভাব প্রকাশ করছি। আমরা যারা লেখক, লেখালেখি করছি সবই কিন্তু বাংলাতেই করছি। কিন্তু আমাদের সবাইকে জানতে হবে যে এই ভাষাটা আমরা কি করে পেলাম। আমাদের খুব গর্বের একটা ইতিহাস রয়েছে। 1952 সালের 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মহান ভাষা দিবস। এই দিবসের অন্য একটি নামও আছে, যেটাকে শহীদ দিবস বলা হয়। অর্থাৎ ভাষা শহীদদের প্রাণের বিনিময়ে এই ভাষা আমরা পেয়েছি। এই ভাষাকে আমরা মাতৃভাষা বলে। মাতৃভাষা আবার অনেকেই মনে করেন খুব শুদ্ধ ভাষায় কথা বললেই হয়তো সেটি আমাদের বাংলা ভাষা। তা না, মাতৃভাষা হতে পারে তার আঞ্চলিক ভাষা, তার আঞ্চলিকত্ব। এটা কিন্তু গর্বের বিষয়। সে ভাষাকেও টিকিয়ে রাখার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। কিংবা আমাদের দেশে আমরা একটু গভীরভাবে চিন্তা করলে আমরা আদিবাসীদের দেখতে পাই, বিভিন্ন নৃগোষ্ঠীদের দেখতে পাই, যারা তাদের মাতৃভাষায় তারা নিজেদের মধ্যে কথা বললেও কিন্তু বাংলা ভাষার ক্ষেত্রে বা তাদের মাতৃভাষা হিসেবে সেখানে খুব একটা স্বীকৃতি পাচ্ছে না। আমাদের মূল আন্দোলনটা ছিল আসলে মায়ের ভাষা রক্ষা করা। আপনি বলছিলেন যে বিভিন্ন জাতিগোষ্ঠী আমাদের এখানে আছে, বাঙালি ছাড়াও চাকমা, মারমা, বিভিন্ন আদিবাসী গোষ্ঠী, আদিবাসী যাদেরকে বলা হয়, সরকারিভাবে যাদের বলে ক্ষুদ্র নৃগোষ্ঠী। আমরা সেই প্রসঙ্গে যাব। তবে আমরা আরেকটু বলে আসতে চাই ভাষা আন্দোলন নিয়ে কিছু কথা, যে আমরা যে চেতনা নিয়ে বা ভাষা শহীদরা আন্দোলন করেছিলেন, জীবন দিয়েছিলেন, যে বাংলা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পাবে, সেটা আমরা পেয়েছি রাষ্ট্রীয়ভাবে। বাংলা ভাষার উপর একটি দেশও প্রতিষ্ঠিত হয়েছিল 71 সালে পরবর্তীতে যুদ্ধের মাধ্যমে। তো সেই দেশটার নামও হচ্ছে বাংলাদেশ। কিন্তু এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বাংলা ভাষার যে প্রসার, যে বিস্তার যে লাভ করার কথা ছিল, আজকে আমরা 52 সালের 70 বছরে এসে দাঁড়িয়েছি, এবং আপনার 71 সালের 52 বছরে এসে দাঁড়িয়েছি। তো এই একটা জায়গায় এসে আমরা কি বলতে পারি যে বাংলা সঠিকভাবে প্রসারিত হয়েছে, আমাদের চিন্তায়, মননে, মগজে বাংলা প্রতিষ্ঠিত হয়েছে? প্রতুল মুখোপাধ্যায় সে গানটির মতো, আমি বাংলায় গান গাই, আমি বাংলায় কথা বলি, বাংলায় হাসি, বাংলায় কাঁদি। আমরা কি সেভাবে করছি, নাকি এর মধ্যে আসলে অনেক কিছু এর মধ্যে ঢুকে গেছে? কি মনে হয় আপনার? আসলে সত্যি কথা যেটা আমি বা আপনারা যেটা দেখেন, বাংলা ভাষা আমরা যে শতভাগ বাংলা ভাষাকেই ব্যবহার করতে পারছি তা না। তা খেয়াল করা যায়, আমরা যখন রাস্তায় চলি, বিলবোর্ডগুলো দেখবেন, কিংবা কোনো সাইনবোর্ড দেখবেন, কিংবা স্কুলের ব্যানারগুলোতে দেখবেন, কিংবা আমাদের বাচ্চাদের নামের বেলাতেও কিন্তু আমরা কিছু ইংরেজি শব্দ ব্যবহার করছি, ইংরেজি, আরবি বা অন্য ভাষার শব্দ ব্যবহার করছি। তো আসলে আমাদের প্রতিষ্ঠানের নামের ক্ষেত্রেও আমরা কিন্তু দেখছি যে বাংলা নাম, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোর নামও কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু ইংরেজি নামের খুব ছড়াছড়ি, যেটা আসলে কোনো দরকার নেই। হ্যাঁ, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইংলিশ নামের প্রয়োজন অপরিহার্য, সেই ক্ষেত্রে আমাদের ব্যবহারটা ঠিক আছে। কিন্তু যখন আমরা অনায়াসেই বাংলা ভাষাকে অ্যাভয়েড করে অন্য ভাষার শব্দ নিয়ে কাজ করছি, সেটা আসলে একটু দৃষ্টিকটু মনে হয় আমার কাছে। মানে আমাদের চর্চাটা সেই পর্যায়ে আসলে হয়নি, কারণ আমরা ধারণ করিনি, কারণ আমরা প্রযুক্তি এসে বিশেষ করে ভাষার উপর একটা আরো চাপ পড়েছে, এবং সেখানে এমন সব ভাষা আসছে, যোগাখিচুড়ি একটি ভাষা, কোন ভাষার কোন শব্দ এসে মানে একেবারে আওলাঝাওলা অবস্থা লাগিয়ে দিছে আর কি, যে কথা বলায়, লেখায়, বিশেষ করে এই ভাষাটা একেবারেই বাংলার আসলে মাধুর্য সেখানে রক্ষা হচ্ছে না।
তো এই জায়গাতে আসলে বিশেষ করে তরুণ প্রজন্ম দেখা যাচ্ছে যে ভাষা ব্যবহারের ক্ষেত্রে একেবারে উদাসীন, বিশেষ করে বানানের ক্ষেত্রে, বাংলা বানানের ক্ষেত্রেও তাদের সেই উদাসীনতা আমরা দেখতে পাই। আপনার কি মনে হয়? একইভাবে আমিও অনেক খেয়াল করেছি যে যারা এই প্রজন্মের ছেলে মেয়েরা তারা বানানের প্রতি খুবই বেখেয়াল। যেমন তারা কোনো কিছু লেখার ক্ষেত্রে ইংলিশ অক্ষর বাংলা অক্ষর মিক্সড করে লিখতেছে, কিংবা তারা তাদের লেখনীতে বাংলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, বাংলা হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আসলে খুব পীড়াদায়ী। তো আসলে বাংলা ভাষা, বাংলা কথা, বাংলা অক্ষরেই চালু হোক সবার মধ্যে, ছাত্র, শিক্ষক কিংবা অন্যান্য সমস্ত পেশাজীবী মানুষের মধ্যে, কিংবা মা তার শিশুকে এইভাবে চর্চা অব্যাহত রাখলে অবশ্যই আমাদের ভাষাটা, আমাদের সুন্দর ভাষাটা আমরা সুন্দরভাবে টিকিয়ে রাখতে পারবো। হ্যাঁ, আসলে এখানে আমরা বলতে চাইছি যে আমরা যদি ভাষা চর্চার ক্ষেত্রে যত্নবান না হই, তাহলে আমাদের চিন্তার ক্ষেত্রে কিন্তু ওই জড়তাটা কিন্তু থেকে যাবে, অসম্পূর্ণতাটা থেকে যাবে। কারণ আমি যদি শুদ্ধ করে না লিখি, না পড়ি, তাহলে আমার ভাবনার মধ্যে কিন্তু সেই অশুদ্ধতাটা থেকে যাবে। আমরা আসলে সেই কথাটা বলার চেষ্টা করছি। তো আমরা একটু বইমেলার প্রসঙ্গে আসি। ভাষা আন্দোলন থেকে ফেব্রুয়ারি মানেই তো বইমেলা। নিশ্চয়ই আপনি বইমেলায় আপনি লেখালেখি করেন, আমরা অনেকবার গিয়েছেন, এবারও নিশ্চয়ই যাবেন বা গিয়েছেন। তো আমরা এই বইমেলাটা সম্পর্কে একটু শুরুতে জানতে চাই যে বইমেলা, ভাষা আন্দোলনের পর ধরে বইমেলা শুরু হলো 1972 সালে বাংলা একাডেমিতে। চিত্তরঞ্জন সাহা, যিনি একজন প্রকাশক মুক্তধারার, তিনি শুরু করেছিলেন চট বিছিয়ে বইমেলা। এখন তো সেটি মহিরো সোহরাওয়ার্দী উদ্যানে এসে পৌঁছেছে, বাংলা একাডেমির সেই প্রান্ত ছাড়িয়ে। তো এই বইমেলা বাঙালির জন্য একটি অনন্য পাওনা এবং আমাদের কালচারাল বা সাংস্কৃতিক উৎসবও বলা হয় এই বইমেলাকে। আপনার কাছে বইমেলা কিভাবে ধরা দেয় একজন লেখক হিসেবে? বইমেলা অবশ্যই বাঙালি জাতির জন্য অনেক আনন্দের, যেহেতু পৃথিবীর কোথাও কোনো দেশে 1 মাস ব্যাপী এরকম বইমেলার কোনো নিদর্শন আমরা আজও পাই নাই। সেই হিসেবে বলা যায় যে এটি বাঙালি জাতির জন্য খুবই গর্বের। এখানে ভাষা চর্চারও আরেকটি সুযোগ থাকে, যে আমরা একটি মাস ধরে যারা বইমেলায়, বই মানে হচ্ছে মনের বিকাশ বা বিকশিত হওয়ার জন্য কোনো কিছু, সেটার হচ্ছে প্রথম পাঠই হচ্ছে বই। তো এখানে এত পরিমাণে বই একসাথে দেখতে পাওয়া বা বই বাছাই করা, 3000-4000 বই প্রকাশ শুধু বইমেলাতেই 1 মাসের মধ্যেই প্রকাশিত হয়, যেটা একটা অসাধারণ বিষয়। হ্যাঁ, এখান থেকে পাঠক তার নিজের মনের ক্ষুধা অনুযায়ী বিভিন্ন প্রকাশনীর ব্যানারে বা স্টলে গিয়ে দেখে শুনে সংগ্রহ করতে পারেন। অর্থাৎ জ্ঞান অর্জনের এখানে একটা বিশাল সুযোগ, যা হয়তো অন্য কোনো জাতি ঠিক এইভাবে আমাদের মতো এই সুযোগটা পাচ্ছে না। তো এটি অবশ্যই আমাদের দেশের মানুষের জন্য বা আমাদের জন্য, বিশেষ করে ঢাকাবাসীর জন্য খুবই গর্বের একটি বিষয় বা খুবই বড় ধরনের একটি সুযোগ। নিঃসন্দেহে, মানে ঢাকায় তো আসলে দম ফেলার জায়গা নেই, কোনো মাঠ নেই, বেড়ানোর কোনো জায়গা নেই, পার্ক নেই। সেই জায়গায় যদি 1 মাস ব্যাপী এরকম খোলামেলা জায়গায় এরকম একটি মেলা হয় এবং সেখানে যে জ্ঞানের যে সম্মিলন সেটি হয়, বড় বড় লেখকদের সঙ্গে সেখানে দেখা হয় এবং বই নেড়েচেড়ে দেখার একটা সুযোগ হয়। বই কিনি আর না কিনি, কী ধরনের বই বের হচ্ছে, কারা লিখছে, বইয়ের প্রচ্ছদ দেখাটাও তো একটা আনন্দের বিষয়। যে সেই বিষয়গুলো আছে। তো আপনি এবারে বইমেলা নিশ্চয়ই গিয়েছেন, তো কেমন দেখলেন এবারে? জি, আমি শুক্রবার এবং শনিবারে নিয়মিত যাচ্ছি। এবারের বইমেলা ভালো লাগছে, বিশেষ করে যখন দেখি যে একটি পরিবারের বাবা মা শিশু বাচ্চা সবাই মিলে মেলায় আসছে, ঘুরছে, খুব আনন্দ করছে, নেড়েচেড়ে বই দেখছে, শিশুদের বইয়ের দিকে আকৃষ্ট হচ্ছে, কিংবা বয়স অনুযায়ী যে যার মেন্টালিটি অনুযায়ী বইগুলা দেখছে, বই সংগ্রহ করছে, বাড়ি ফিরছে। এগুলা দেখতে না অনেক আনন্দ লাগে। আর একজন লেখক হিসেবে অবশ্যই আমি চাইবো যে যারা অন্তত ঢাকাতে আছেন তারা সবাই একদিন করে হলেও, যেহেতু 1 মাস ব্যাপী বইমেলা, একদিন করে হলেও পরিবার সহ বইমেলাতে আসুন। আপনার পছন্দের বই দেখে শুনে এখান থেকে সংগ্রহ করতে পারবেন। নিঃসন্দেহে আমাদের জন্য একটা সুযোগ বইমেলা, যে
এত বড় একটি বইমেলা, সেখানে আমরা যাচ্ছি, আমাদের কোনো পয়সাও লাগছে না, আমাদের বিনোদন হচ্ছে, আমরা ভালো একটি সময় কাটাতে পারছি, আনন্দমুখর একটি সময় বইমেলাতে। সেই সুযোগটা আসলে আমাদের সবার গ্রহণ করা। বইমেলাতে এখন একটু আমি আপনাকে ইন্টারাপ্ট করি, বইমেলাতে এখন একটু লোক সমাগম বেশি মনে হচ্ছে। সেটার কারণ হচ্ছে মেট্রো রেল। মতিঝিল থেকে ঢাকা ইউনিভার্সিটিতে, আবার ওদিকে মিরপুর থেকে বা উত্তরা থেকে ঢাকা ইউনিভার্সিটি বিশাল লোক সমাগম হচ্ছে, যার ফলে আমার মনে হয় এবারের বইমেলা অন্যান্য বইমেলা থেকে বেশি আনন্দদায়ক হচ্ছে মানুষের জন্য। নিঃসন্দেহে দিন যত যাবে বইমেলার পরিধি প্রসার আরো বাড়বে, সেটি আমাদের বিশ্বাস। তো এবারে বইমেলাতে কি বই বের হলো? আপনি তো নিয়মিত লিখছেন। জি, আমি প্রথম থেকে তো কবিতাই লিখে আসছি। আমার এ পর্যন্ত 6টি কবিতার বই বের হয়েছে। এবার 6ষ্ঠতম কবিতার বই যেটি, সেটির নাম বুকে নাচে জোড়া ময়ূর। এটি একটি কবিতার বই। এখানে 83টি কবিতা আছে। প্রেম, বিরহ, সমসাময়িক ভাবনা, দেশ ভাবনা, তাছাড়া নাগরিক জীবনের টানাপোড়েন, যুদ্ধ বিরুদ্ধ কবিতা, এগুলো দিয়েই সাজানো হয়েছে 83টি কবিতা। কবিতাগুলোর বিশেষত্ব আছে কিছুটা। আমি তো লেখালেখি করি প্রায় নিয়মিত, কবিতার বই বের হচ্ছে 7 বছর। তো যারা আমার সাথে কানেক্টেড আছে বা আমাকে অনুপ্রেরণা দিচ্ছেন, যারা আমার লেখা পছন্দ করেন, এরকম কিছু অনুরাগী ভক্ত বা পাঠকরা, ওনারা খুব করে চাই, এটা ইন্টারনালি একটি বিষয় হলেও আমি উল্লেখ করতে চাই যে যেন একটি কবিতা তাকে আমি উৎসর্গ করি। তো এখানে পাঠকদের কথা মাথায় রেখেই উৎসর্গ করা হয়েছে 83টি কবিতা। এর মধ্যে কিছু বন্ধু স্বজন নামও আছে। আচ্ছা, নিঃসন্দেহে যাদের নামে আপনি উৎসর্গ করেছেন তারা নিঃসন্দেহে ভাগ্যবান যে আপনার মতো একজন কবির উৎসর্গ করে কবিতা তারা পেয়েছে। এটি একটি ভালো প্রবণতা, মানে পাঠককে আরো কাছে টানা, আকৃষ্ট করা এবং খুব কাছ থেকে তাদেরকে এই কবিতার সম্পর্কে আরো ধারণা দেওয়া, সেটি ভালো উদ্যোগ। তা আপনার তো অন্যান্য বই আছে, সেই বইগুলো একটু বলবেন, কি কি বই বেরিয়েছে এ পর্যন্ত? জি, আমার প্রথম কবিতার বই বের হয় 2018 সালে। অবশ্য ওই বইটি 2019 বইমেলায় প্রথম বইমেলাতে আসে। তারপর 2019-এ আরেকটি বই আসে, কামার্তো নগরের কামিজ, কবিতার বই। তারপরে 2020-এ আসে এবং নাভির কান্না। আর চতুর্থবার যে বইটি আসে, 80 দোররা চুম্বন। আর পঞ্চমবারে যে বইটি আসে সেটির নাম ত্রিভুজ ফুল শনিবার ফোটে। এবং এবার যে বইটি বের হয়েছে কবিতার বই, বুকে নাচে জোড়া ময়ূর। এর মধ্যে আমি একটু বলি, গত বইমেলা অর্থাৎ 2023-এ আমি প্রথম উপন্যাস বের করেছি। উপন্যাসের নাম কীর্তন খোলা। আমার প্রকাশনা সংস্থা শব্দশৈলী। এখন বইমেলায় প্যাভিলিয়ন 9 অবস্থান করছে। তো আপনার বইগুলোর নামের ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখতে পাচ্ছি, এই বিষয়টাই বলবেন একটু? জি, আমি ছোটবেলা থেকেই আমার চিন্তা চেতনা কিংবা আমার পছন্দ একটু ডিফারেন্ট বা একটু আলাদা করতে আমার নিজের থেকেই ভালো লাগে। দেখা যাচ্ছে সবাই খুব ভাত খাচ্ছে, আমি চিন্তা করলাম যে আমি এই মুহূর্তে আমি রুটি খাবো। সবাই হয়তো একটা কিছু পছন্দ করছে, ঠিক ওই মুহূর্তে আমার মনে হচ্ছে যে না, আমি একটু আলাদা কিছু করি, এরকম। তো আমার কাছে মনে হয়েছে সবাই তো কবিতা লিখছেন, যারা লেখক আমার সাথে বা আমার বন্ধুদের তালিকায় আছেন, সবার লেখাই আমি পড়ি। আমার সবচেয়ে বড় একটা গুণ হলো, আমি নিজে যেটুকু জানি যে আমি হচ্ছে না খেয়ে না ঘুমিয়ে পড়া একজন মানুষ। আমার সারা দিনের কাজের ব্যস্ততা আর সাথে আমার পছন্দের বই, এটা নিয়েই আমার সারা দিন সিরিয়াস লেখক। তো আমি বছরে হয়তো একটা বই বের করছি, কিন্তু সারাটা বছর আমার কাটে বইয়ের সাথে। এবং এই বইগুলো আমি চিন্তা করি যে আমাদের ব্যাকগ্রাউন্ড সবারই কিন্তু একটা সার্টিফিকেট আছে, সবাই কিন্তু জীবিকা নির্বাহের জন্য একটি কাজ করছে, একটি চাকরি করছে বা ব্যবসা করছে, যে যার মতো করে কাজ করছে। কিন্তু আমি যে কথাটা বলতে চাচ্ছি
যে সবাই তো একটা সময় পরে পড়ালেখার দিকে আর থাকে না, কিন্তু আমার কৌতূহল বশত আমি কিন্তু সমস্ত বিষয়ের সাবজেক্টগুলো নিয়েই পড়াশোনা করি, সমাজ, দর্শন। মানে একাডেমিক বইয়ের বাইরে আর পড়াশোনা খুব একটা করে না, শেষ হয়ে গেলে আর পড়াশোনা পার্ট শেষ। ওই ক্ষেত্রে আমি ব্যতিক্রম এজন্যই যে আমি কিন্তু সমস্ত বিষয়, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি আর যত সাবজেক্ট আছে সমস্ত সাবজেক্টগুলাই কিন্তু আমি সংগ্রহ করে করে পড়ার চেষ্টা করেছি। যে বিষয়গুলোতে অনার্স পড়ানো হয়, যে বিষয়গুলোতে মাস্টার্স করানো হয়, বাংলাদেশের যতগুলো স্বীকৃত সাবজেক্ট আছে, পাবলিক বিশ্ববিদ্যালয় বলেন আর ন্যাশনাল ইউনিভার্সিটি বলেন, ওই বিষয়গুলো না সমস্ত কিছু ঘাটাঘাটি করে আমার কাছে এক ধরনের রসদ আসছে, যেখান থেকে আমি কিছু শব্দ নিয়ে কাজ করি আমার কবিতায়। আপনার নতুন নতুন শব্দ আপনার কবিতায়? জি জি। এবং অবশ্যই সেখানে আমার খুবই ভালো লাগে যে আমি সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলের মতো দার্শনিকদের যে সমাজতত্ত্ব বিষয়গুলো যখন পড়ছি, যে শব্দটা আমার ভালো লাগছে আমি ওই শব্দ নিয়ে কাজ করার চেষ্টা করি, এবং সেটাকে আমি আমার কবিতায় প্রতিস্থাপনের ব্যবস্থা করি, যে কোন শব্দের পাশে বসলে মিনিংটাও ঠিক থাকবে, অর্থ ঠিক থাকবে, প্লাস একটি সুন্দর দোতনার সৃষ্টি হবে। এবং এই লেখা নিয়ে না আমার কিছুটা আফসোসের জায়গা আছে, আমি পরবর্তীতে আফসোসের জায়গা হচ্ছে লেখক মাত্রই তো স্বাধীন চিন্তার মানুষ, লেখালেখি আমি বাস্তবিক অর্থে হয়তো পুরোপুরি স্বাধীন হতে পারছি না, সেটা আমার দেশের জন্য, আমার সমাজের জন্য, আমার পরিবারের জন্য, হ্যাঁ পারিপার্শ্বিকতার জন্য যা মন চাচ্ছে সেগুলো তো করতে পারছি না। কিন্তু আমি একজন লেখক হিসেবে আমার কলমের স্বাধীনতা অবাধ, আমি এটাতে খুব স্বাধীনতা বিশ্বাস করি এবং ওইখানে আমি খুব স্বাধীন। কিন্তু আমার যারা পাঠক আছেন, বিভিন্ন শ্রেণীর পাঠক আছেন, তো একটি বা দুইটি শ্রেণী আছে যারা আমার শব্দগুলার মধ্যে হয়তো ঢুকতে পারছেন না, কিংবা আমার শব্দগুলা বুঝতে পারছেন না, কিংবা তিনি পড়ার চেষ্টাই করছেন না। আর বাঙালির একটা স্বভাব আছে কি, সেটা আমরা সবাই জানি, যে খুব সহজেই একবার পড়ে সেও সবকিছু বুঝে নিবে, আয়ত্তে নিয়ে নিবে, এরকম সস্তা কিছু পছন্দ করে। তো ওরকম যখন হচ্ছে না, তখন কিছুটা নিন্দার ঝড় তুলছে বা সমালোচনা করছে, কেউ কেউ ঈর্ষাকাতর হয়েও প্রশ্ন তুলছে। কেন এরকম নামগুলো কেন এরকম বললে আমি বলবো এখানে কিছুটা মেটার করছে, যেহেতু আমি নারী, আমার বইয়ের নাম বুকে নাচে জোড়া ময়ূর, অতএব আমি নারীদের যে বুক বা স্তনের বিষয়টা এখানে তুলে ধরে হয়তো সবাইকে আকৃষ্ট করার চেষ্টা করছে। বিষয়টা আসলে সেখানে না, সেটি না। আমার কবিতায় তো প্রেম থাকবেই। এই যে কবিতা থেকে এই লাইনটা নেওয়া হচ্ছে ওটা একটি প্রেমের কবিতা, অর্থাৎ দুটি আত্মা যখন খুব কাছাকাছি আসে তখন তাদের হার্টের ধরনের কম্পন সৃষ্টি হয়। আর হার্ট মূলত তো দুটি নিলয় বা ডান অলিন্দ বাম অলিন্দ, ডান নিলয় বাম নিলয় নিয়েই কিন্তু হার্টটা যখন খুব দুরু দুরু কাঁপে, নাচানাচি করে, দুজন খুব কাছাকাছি আসে, সেই ফিলিংটা বুঝাতেই আমি কিন্তু নাম রেখেছি বুকে নাচে জোড়া ময়ূর। কিন্তু এর জন্য আমাকে কিন্তু অনেক শারীরবৃত্তিক হিসেবে না, শরীরবৃত্ত মানে এক দৃষ্টিতে। অথচ কবি জীবনানন্দ দাশের কবিতায় বহুবার স্তন এসেছে, বহুবার জনি এসেছে, বহুবার উরু এসেছে, অনেক কবির কবিতায় এগুলা এসেছে, কিন্তু আমরা সেগুলো খুব সহজভাবে নিচ্ছি। কিন্তু যখন আমি একজন লেখক, নারী লেখক, যখন একজন নারী লিখছে, তাকে একজন লেখক হিসেবে নয়, একজন লেখক হিসেবে নয়, লেখকের উদার কলমের কথা না ভেবে আমাকে শুধু ওই নারী এবং ওর সেই চিন্তার মধ্যে রেখেই আমাকে বলা হচ্ছে যে উনি নারী, উনার দৃষ্টিভঙ্গি থেকেই উনি এইভাবে লিখেছেন। তো বিষয়টা আসলে সেরকম না। নিঃসন্দেহে বোদ্ধা পাঠক যারা তারা তো নিশ্চয়ই বুঝবেন যে একটা শব্দের তো বহু দ্ব্যর্থবোধক, বহু শব্দ মানে বহু মিনিং হয়, বহুভাবে বোঝানো যায়। কবিতার মানেই তো তাই, শব্দ নিয়ে যে যত খেলতে পারবে, যত তার মধ্যে ক্যারিশমা দেখাতে পারবে, কবি হিসেবে তিনি ততই প্রতিষ্ঠিত বা সুন্দর, সফল। তো আমরা নারীর বিষয়টি আসলে প্রসঙ্গক্রমে আমি এই প্রশ্নটা আপনি করতাম যে লেখালেখি তো আসলে সবাই করছে, নারী লেখক হিসেবে আমি আলাদা করতে চাই না, কিন্তু আমাদের সমাজ বাস্তবতা হচ্ছে যে পুরুষ লেখকের তুলনায় নারীরা এখনো কম লিখছেন। বা আমরা নারী জাগরণের কথা বলি, আমাদের প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলের নেত্রী নারী ছিলেন, স্পিকার নারী, বা অনেক বড় বড় জায়গায় সেনাবাহিনীতেও এখন নারীরা যাচ্ছে, সীমান্তরক্ষী বাহিনীতেও নারীরা আছে, ফায়ার সার্ভিসেও আছে। তো লেখালেখির ক্ষেত্রে নারীদের অংশগ্রহণটা আসলে কত দূর, এটা কি আশানুরূপ আছে?
হলে ভালো, না হলে কেন নয়, সেটি আপনার কি মনে হয়? না, আমি এখনো আশানুরূপ নারীদের অগ্রগতি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, নারীরা অনেক এগিয়ে আছে, নারীরা বিভিন্ন বড় বড় সেক্টরে আছেন, কিন্তু তারপরেও তুলনামূলক কম। এবং এর মূলে রয়েছে আমার চিন্তায় যতটুকু আসে পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা। নারীদেরকে ঠিক ওইভাবে অগ্রসর হতে দেয়া হচ্ছে না। যেমন আমি একজন লেখক হিসেবে অনুভব করি, আমি যখন লিখছি আমার পরিবার থেকে হয়তো সেটাকে খুব পজিটিভলি দেখা হয় না, কিংবা আমি যখন লিখি আমার পরিবারের লোকজন সেটাকে খুব সহজভাবে নেয় না। যেমন এই বইটার নাম নিয়েই সবাই, এই বইটার নাম তোমাকে না দিলেই কি হতো, এরকম। কিন্তু আমি একজন লেখক হিসেবে আমার অনুভূতির জায়গা থেকেই আমি বুঝি যে কোনটা আমার জন্য বা লেখালেখির জন্য, এই মুহূর্তের জন্য, এই সময়ের জন্য ভালো কিছু হবে, বা কোনটা উপযুক্ত একটি বইয়ের জন্য, কোন নামটাই সবচেয়ে ভালো হবে বা উপযুক্ত হবে। তো সর্বক্ষেত্রে নারীরা যখন কাজ করতে যাচ্ছে না, তার পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, পুরা দেশের মানুষের কাছ থেকে এক ধরনের অসহযোগিতা অনুভব করেন। সেই জায়গা থেকে নারীরা আসলে খুব একটা অগ্রসর হতে পারছেন বলে আমার মনে হয় না। বই বিক্রির ক্ষেত্রে বা পাঠক কি, ধরেন একজন পাঠক বই কিনবে, সেক্ষেত্রে সে কি চিন্তা করে যে নারী লেখকের বই, পুরুষ লেখকের বই কোনটা, মানে নারী লেখকের বই আমি কিনবো না, পুরুষ লেখকের বই কিনবো, কারণ নারীরা হয়তো অত ভালো লেখে না, চিন্তায় হয়তো পুরুষের থেকে অতটা অগ্রসর না। আপনার কি মনে হয় এরকম কি বিষয়টা? এরকম না, এখন যেহেতু আমরা ফেসবুক ইউজ করি, বা ফেসবুকের ব্যবহারটা এতই প্রসার যে এমন কোনো মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে যে যার ফেসবুক অ্যাকাউন্ট নাই, যে ফেসবুকে দিনে আধা ঘন্টা সময় দেয় না, তো সে সময় দেয় না, এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। সেক্ষেত্রে লেখকদের জন্য একটু সুবিধা বা পাঠকদের জন্য একটু সুবিধা কি, এই সময়ে কারা ভালো লিখছে, কারা একটু ব্যতিক্রম লিখছে, কারা বোধের কথা বলতে চাচ্ছে, কারা শব্দ নিয়ে কাজ করছে, এই লেখকগুলো চিনে জেনেই আসছেন। যেমন আমার অনেক বই পরিচিতি আগেই হয়ে যাচ্ছে, মানে যোগাযোগ হয়ে যাচ্ছে। যেমন আমি 1 বছর ধরে যে বইটি আমি পাবলিশ করব 2024 বইমেলায়, গত 1 বছর ধরে এই কবিতাগুলো বিভিন্ন পত্রিকা ছেপেছে। তো তখন আমি আমার পাঠকদের পড়ার সুযোগ করে দিয়েছি। ওখান থেকে কিছু পাঠক আকৃষ্ট হয় যে ওনার লেখা তো ভালো লাগছে, তো ওই সময় থেকে ওনারা কানেক্টেড থাকে যে মাহফুজা অনন্যা কিংবা আমার মতো যারা নারী লেখক, যারা ভালো লিখছে, বা যারা এই সময়ে যাদের ভালো বই বের হচ্ছে, তাদের বইগুলো ওইভাবেই কিনছে। নারীরাও অনেক ভালো লিখছে। আমার দেখা মতে এই সময়ে বেশ কিছু নারীরা কবিতায় বেশ ভালো কাজ করছে। আচ্ছা, আপনি নাম বলতে চাচ্ছেন বা অসুবিধা আছে? না, অসুবিধা নেই। আমার সাথে তানিয়া হাসান আছে, আরো কিছু আছেন যাদের নাম ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, আছে। কোনো সমস্যা নেই, নারীরা ভালো লিখছে। হ্যাঁ, নিঃসন্দেহে অনেক লেখক তো দেখি যে ভালো করছেন, এবং তাদের বইও অনেক বিক্রি হচ্ছে এবং পুরস্কারও পাচ্ছে। বাংলা একাডেমি পুরস্কারের মধ্যে তো নারীরা আছেন, এবছরও নারীরা পুরস্কার পেয়েছেন। জি, তো আমরা একদম শেষের দিকে আছি, শেষ বেলা আপনার একটু কবিতা শুনবো। তার আগে আমরা একটু শুনতে চাই যে আপনার লেখালেখি নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, সামনে কত দূর যেতে চান? আমি একটি বিষয় অনুভব করি যে আমি শখের বশে লেখাতে আসিনি। একটা যন্ত্রণা, একটা জীবনের এক ধরনের তাড়া থেকে এসেছি। যেমন আসলে অনেকেই কিন্তু আমাকে আমার ফেসবুক প্রোফাইল বা আমার ছবি, আমার হাস্যোজ্জ্বল মুখ দেখে অনেক মন্তব্য করে যে এত সুখে থাকলে হয়তো কিভাবে লেখা যায়। আসলে আপনি বাইরে থেকে যে দৃষ্টিতে আমাকে দেখছেন, মানুষের বাস্তব জীবন কিন্তু সেটা না। আমাকে বুঝতে হলেও আমাকে চর্চা করতে হবে, এবং সেটা একদিনে হবে না। আমার সাথে বা একটা মানুষের সাথে বছর বছর থাকলেও কিন্তু তাকে বোঝা যায় না তার প্রকৃত কষ্টের জায়গা কি, তার না পাওয়া, তার হতাশা বা তার চিন্তা চেতনা কি। তো ও একবারে যখন বলে দেওয়া হয় যে এত সুখে থাকলে বা এত গর্জিয়াস থাকলে কি করে তার কবিতা আসে, হয়তো লিখছে। কিন্তু না, আমার এক ধরনের তাড়া আছে, বা আমার এক ধরনের গোপন ব্যথা আছে, আমার এক ধরনের চিন্তা আছে, যেখান থেকে আমি মনে হয় যে আমি যদি না লিখতে পারি আমি সেদিনই মরে যাব। অর্থাৎ বেঁচে থাকার জন্য, প্রতিনিয়ত নিজেকে আপডেট করার জন্য আমি লেখালেখি করি। তো আমি যদি কোনোদিন লেখা বন্ধ হয়ে যায় আমার, সেদিন হয়তো আমার মৃত্যু হবে।
এটা আমার মনে হয়। নিঃসন্দেহে আমরা সেটি চাই না, আমরা চাই যে আপনার কলম সচল থাকুক। তো আপনারা দেখলাম যে আপনি কবিতা লিখছেন এবং উপন্যাসও লিখছেন, ভালো কীর্তন খোলেন। আমি উপন্যাসে কেমন সাড়া পেলেন? উপন্যাস, আমি প্রথম উপন্যাসটি আমার লেখার সূচনার কথা বলি। উপন্যাস শুরু করলেও ওরকম আমার তাড়া ছিল না, কিন্তু আমার প্রকাশক শব্দশৈলীর ইফতেখার আমিন, যার কথা না বললেই নয়, তার অনুপ্রেরণায় আমি উপন্যাসটিতে মানে খুব জোরালোভাবে শেষ করি এবং তার অনুরোধেই তার পাবলিশার থেকে, পাবলিশিং হাউস থেকে বের হয় এই উপন্যাসটি। উপন্যাসের নাম কীর্তন খোলা। তো ব্যাপক সাড়া পেয়েছে। আসলে মানুষ কেউ যদি ভালো লেখে, সে যাই লেখুক না কেন, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, তার অবশ্যই ভালো চলবে এবং ভালো পাঠক, মানে লেখার মান যদি ভালো থাকে কোনো না কোনো ভাবে সেটা পাঠকের কাছে পৌঁছাবে, এটাই মূল কথা। নিঃসন্দেহে তাহলে যারা ভালো লিখছেন তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। এবং এই যে ফেসবুকের যুগে বলছিলেন যে আসলে এখন তো অনেক কিছু ভাইরাল হচ্ছে, অনেক কিছু চটুল বা ওয়ান টাইম হিসাবে বইমেলায়ও নানা রকম চমক এসছে, সেটি হয়তো এক ধরনের কি বলবো যে ফেনা তুলবে, ঢেউ তুলবে, কিন্তু দিন শেষে যারা ভালো লিখছেন, যাদের চিন্তায়, মননশীলতায় প্রগাঢ়তা আছে, সার্বজনীনতা আছে, নিশ্চয়ই তারা টিকে থাকবে। তো আমরা কি শেষে আপনার একটু কবিতা শুনতে পারি নতুন বই থেকে? ধন্যবাদ। এখন একটি কবিতা শোনাচ্ছি। কবিতাটি যুদ্ধবিরোধী কবিতার মধ্যে একটি। কবিতার নাম মহাজীবনের ভস্য ওড়ে। ঘুম ভেঙে দেখি মানুষ পায়ে ঠেলছে আলো, হাতড়িয়ে বুকের কাছে ডেকে নিচ্ছে অন্ধকার। দাদুর কাছে শুনেছি মানুষ যুদ্ধপ্রিয়, কিন্তু কতটা যুদ্ধপ্রিয় তা কান চিলে নিলে তো জানা হতো না। 52, 71 আমার সোনার বাংলা বনাম পাকিস্তান। অবশেষে আমরা শৃঙ্খলমুক্ত স্বাধীন রাষ্ট্র। আজ দাদু নেই, আছে রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, ফিলিস্তিন, আর কত নাম। একই আকাশ, তবে কেন পৃথিবী এক নয়? এক পৃথিবী, তবে কেন মানুষে মানুষে ভেদাভেদ? পৃথিবী যেন চর্ব চস্য, চলে সনাতনী হলি, রক্ত রক্ত খেলা, যেন সুপেয় মাতালি, বড় মাছ ছোট মাছকে গিলে খায়। পৃথিবী এক রক্ত দৃশ্য, পাকা টমেটো ক্ষেত। ক্ষুধা মৃত্যুর পৃথিবী, তবু রোজ রাতে দাম বাড়ে ডলারের। ধর্মের রঙে চলে যুদ্ধ, বৃদ্ধ শিশুর হাড়গোড় সহ মহাজীবনের ভস্য ওড়ে তৃতীয় বিশ্বে। শব্দহীনতায় ভোগা এই আমি গুগল তারে লিখে দিই শেষ হোক আমাদের তোমাদের, না পৃথিবী না মানুষ, তবুও চৌদিকে চৌতারে লিখে দিই যুদ্ধ শেষ হোক যুদ্ধ। বাহ, অসাধারণ। সমসাময়িক বিষয়গুলো খুব দারুণভাবে উঠে এসেছে আপনার কবিতায়। সব বিষয় এখানে আছে, ইতিহাস আছে, যুদ্ধ আছে, যুদ্ধবিরোধী মনোভাব আছে। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ। জাগর টিভির সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি। জি, প্রিয় দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি। মহান 21 দিনে আমরা কথা বললাম। আমরা ভাষা শহীদদের প্রতি আবারও শ্রদ্ধা জানাচ্ছি। ভাষা শহীদরা যে আশা নিয়ে তাদের সর্বোচ্চ ত্যাগ জীবন সেটি দিয়েছিল, সেটি রক্ষা হোক। বাংলা ভাষার চর্চা আরও বাংলা ভাষার চর্চা আরও সুদৃঢ় হোক, আরও সুন্দর হোক, এবং মাতৃভাষার রক্ষার যে আন্দোলন, সেই আন্দোলনে সকল ভাষাগোষ্ঠীর মাতৃভাষা রক্ষা পাক, সেটি আমাদের প্রত্যাশা থাকলো। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং নিরাপদে থাকুন।